আপনাকে আমি একটা মেইল করব, কারণ আমি এই জেদ্দাতে যখন সাংবাদিকতা করি আমার সাথে দুবার মন্ত্রী মহোদয়ের সাথে খুব কাছ থেকে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ইমেলটা উন্মুক্ত আছে, আপনারা আমাকে লিখে পাঠাবেন, এবং আমার ইমেলটা আমি নিজে দেখি, কিন্তু আমি দেখি। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমি একটু এটা আসলে কোনো প্রশ্ন না, আমি আপনাকে কিছু একটু নোট করার জন্য বলবো আর কি, যে আপনি একটু আপডেট গুলো জানবেন হয়তোবা এর মাধ্যমে। আপনি বলেছিলেন যে যারা স্বেচ্ছায় সৌদি আরব থেকে আসতে চায় আমরা তাদেরকে অবশ্যই গ্রহণ করব, আমাদের বাংলাদেশি। সেই লক্ষ্যে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বিমানের মাধ্যমে আমরা একটি ফ্লাইট রিয়াদ থেকে পেয়েছি। এর মধ্যে 400 জনেরও অধিক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে গেছেন, এবং জেদ্দা থেকে আগামী 1 তারিখ আরেকটা ফ্লাইট যাবে। আমি শুরুতে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে একটা অনুরোধ করতে চাই যে আমাদের দূতাবাস থেকে যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখনো প্রায় সেখানে 3000 অধিক সংখ্যক অসহায় প্রবাসীদের একটা লিস্ট কিন্তু জমা পড়ে আছে, যে এই দুটি ফ্লাইটে মন্ত্রী মহোদয় সেটা সম্ভব হচ্ছে না। বিমানের সেই ফ্লাইটটি আরো কয়েকটি ফ্লাইট সৌদি আরবে প্রয়োজন। আপনি আশা করবো যে বিষয়টি আপনি নোট করবেন মন্ত্রী মহোদয়। এটি ছিল একটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে সৌদি গ্রাজেটের কথা একটু আসতে চাই, যে আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাইরা যারা দেশে বেড়াতে গেছেন বা ছুটিতে গেছেন, ওনারা আসলে জানতেন না যে এরকম একটা সমস্যার মধ্যে তারা পড়বেন। এর মধ্যে কিন্তু কেউ 3 মাস, কেউ 4 মাস দেশে কিন্তু আটকা পড়ে আছেন। কিন্তু আজকে সকাল থেকে যে নিউজটি এই দেশের সংবাদ মাধ্যম বলবো না, আমি একেবারে সৌদি জাওয়াজাত মানে এখানকার যে পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে টুইট বার্তায় তারা লিখেছেন যে এখান থেকে যারা বর্তমানে, শুধু বাংলাদেশ না, একটা কথা একটু ক্লিয়ার করতে চাই, অনেকে মনে করবেন যে শুধু আমরা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। বাংলাদেশ না, যারাই বর্তমানে ছুটিতে অবস্থান করতেছেন তাদের যে ইকামা, যে পারমিট কার্ডটি, সেটি কোনোভাবেই নবায়ন করা যাবে না। তার মানে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে সেটি এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর এক্সপায়ার হওয়াটার মানে হচ্ছে যে তিনি অবৈধ বলে বিবেচ্য হবেন। এখন মাননীয় মন্ত্রী মহোদয়, আসলে এটি একটি ব্রেকিং, খুব সংক্ষিপ্তভাবে একটা শিরোনাম করা হয়েছে, এটার আসলে ভিতরে কি থাকবে, কোন কন্ডিশন দিবে কিনা, যে কপিলের মানে স্পন্সরের মাধ্যমে সেটা আগে করে নিতে হবে অথবা নতুন বিষয়ে তাদেরকে আসতে হবে। এখন দেশে থাকা আমাদের যে সকল প্রবাসীরা আছেন তারা কিন্তু সারাদিন একটা উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করতেছেন যে তারা কি করবেন। এবং একই সাথে এখানে যারা আছেন মন্ত্রী মহোদয়, অনেকে আছেন যে যারা কিন্তু সবাই যে শ্রমিক তা তো না, অনেকের অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য আছে, যারা এখানে লাখ টাকার বিজনেস রেখে গেছেন, তারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন যে তিনি আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন কিনা, বা সেই তার আগের জায়গায় ফিরতে পারবেন কিনা। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, এটি তো আমরা তো সংবাদকর্মী হিসেবে, আপনি জানেন, আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি যে এজ এ সংবাদকর্মী হিসেবে আমাদেরকে এখানে কোনো সংবাদ সংগ্রহ করা হয় না, কিন্তু আমাদের মিনিস্ট্রিতে কিন্তু সেটা আপনাদেরকে জানাবে। আমি 22 লক্ষ সৌদি প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ করতে চাই যে এই বিষয়টি খুবই আন্তরিকতার সাথে দেখতে হবে মন্ত্রী মহোদয়, কারণ যে আপনি জানেন যে নতুন করে হয়তো জনবল এই সৌদি আরবে নিবে না, আপনি নিজে ইতিমধ্যে জেনেছেন যে তারা 70% সৌদিকরণ করতে চাচ্ছে। কিন্তু যারা আমরা এখানে বৈধ ইকামাদারি আছি, আমরা যদি ফিরে যেতে হয় বা আমাদের যদি ভিসাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ব্যাপক হারে কিন্তু ক্ষতিগ্রস্ত হব মন্ত্রী মহোদয়। এই বিষয়টি আপনি অতি গুরুত্বের সাথে বিষয়টি দেখবেন বলে আমি মনে করি, এটি আপনার কাছে আমার একটা অনুরোধ। আর আপনি একটা কথা বলছিলেন, সেই আলোচনা আমি যেতে চাই না, প্রণোদনার ব্যাপারটা, যে প্রথমে 200 কোটি টাকা, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সেটি হয়তো কম হয়ে যাবে, আরো 500 কোটি টাকা সেখানে অ্যাড করা হলো। আপনার কথার সাথে আমি একমত যে আপনি 700 কোটি টাকা যখন হয়তো এটা আপনার সেবাটা পেয়ে যাবে মানুষ, যদি লাগে আপনি সেখানে আরো চাইতে পারবেন যে আমাকে আরো কিছু টাকা দেয়া হোক। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, আমার এই সৌদি আরবে আমি আসি হচ্ছে 12 বছর, কিন্তু আমার যে সাংবাদিকতা প্রবাসীদের সাথেই আপনার 3 বছর আমি খুব কাছ থেকে সাধারণ শ্রমিকদের সাথে আমি চলাফেরা আমার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে প্রবাসী কল্যাণ ব্যাংক যে আদৌ আছে, এই বিষয়টি এখন পর্যন্ত অনেকেই জানেন না। এই ব্যাংকের কার্যক্রম সম্পর্কে টোটালি কেউই জানেন না। তো মন্ত্রী মহোদয়, আমরা যে সুযোগটা দিচ্ছেন, বাংলাদেশ সরকার যে সুযোগটা দিচ্ছে, এটি তো জানেই না তারা। আমার একটা অনুরোধ থাকবে যে আপনি বলছেন যে স্বল্প সুদের যে লোনের ব্যবস্থা সরকার করতেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যগুলো, মন্ত্রী মহোদয় যে সত্যগুলো আছে সেগুলোকে আর একটু শিথিল করা উচিত। যেমন সেখানে বলা আছে কিন্তু যে আপনি যদি কোন একটা ফার্ম বা কিছু করতে চান, প্রথমে আপনাকে কিছু দেখাতে হবে, সেটি দেখালে কিন্তু আপনাকে সেখানে সরকার বিনিয়োগ করবে, সে টাকাটা আপনাকে দিবে। মন্ত্রী মহোদয়, আমি যদি আমাকে দিয়ে বলি, আমি এখন সৌদি আরব থেকে গেলে আমার কিছুই নেই, আমি জিরো, আমার কিছুই নেই, আমাকে কিন্তু জিরো থেকে শুরু করতে হবে। তো সুতরাং দেখানোর মতো কোনো ডকুমেন্ট কিন্তু আমার কাছে নাই, কিন্তু আমার লোনটা লাগবে হচ্ছে মন্ত্রী মহোদয় কিছু একটা করার জন্য। তো এইগুলো একটু শিথিল করা প্রয়োজন বলে আমি মনে করি। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা, যে প্রবাসীদের কল্যাণে, এটাকে খুব দেখেন, আমরা অন্যান্য ব্যাংকগুলোকে কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে অনেকভাবে কিন্তু প্রচার করতেছি, বিভিন্ন লিফলেটের মাধ্যমে, কিন্তু যে ব্যাংকটিকে বেশি প্রচার করা দরকার সেটি আমরা অনেকে জানি না। এটি একটি বিষয়। আর মন্ত্রী মহোদয়, আরেকটা কথা পরিশেষে বলতে চাই যে
যেহেতু আপনি জেনেছেন যে ইতিমধ্যে এই ঘোষণাটি সৌদি আরব সরকার দিয়েছেন, তো এখানে আসলে আমাদের বাংলাদেশ সরকার কিছুই করার থাকবে না, দুটি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই আবার তাদেরকে এখানে পাঠাতে হবে। সেজন্য হয়তো একটা লম্বা সময় কিন্তু লাগতে পারে মন্ত্রী মহোদয়। সেই লক্ষ্যে এই যে প্রবাসীরা যারা এখন দেশে গিয়ে আটকা পড়ে আছেন, আপনি জানেন যে আমি যখন দেশে যাই আমরা কিন্তু 3 মাসের জন্য কিছু টাকা নিয়ে দেশে যাই, যে 3 মাস থাকবো, সেটা খেয়ে আমি চলে আসবো। বা আমার 3 মাসের যদি 15 দিন বেশি থাকতে হয় মন্ত্রী মহোদয়, আমি বলি যে আমার ফ্রেন্ডের কাছে যে আমাকে 500 রিয়াল ধার দাও, হয়তো সে 500 রিয়াল দেয়। এখন যে সে যে একটা অনিশ্চিত সময়ের মধ্যে পড়ে গেল, সেজন্য প্রবাসীদের পরিবারগুলোর জন্য সরকার কি এখন সরকারকে কি একটু আলাদাভাবে ভাবতে হবে বলে আপনি মনে করতেছেন কিনা? যে কারণ তিনি কতদিন থাকবেন, কিভাবে কি করবেন? সাইফুল রাজীব ভাই, যে প্রবাসী যারা অসহায়, আমাদের প্রবাসীর ফ্যামিলি যারা বিশেষ করে মিডল ইস্ট এবং অন্যান্য দেশ থেকে, ইউরোপ থেকে অনেকে যারা প্রবাসী, আমরা এখন অভাবের কারণে টাকা পাঠাতে পারছি না দেশে, এইসব প্রবাসীর ফ্যামিলিদেরকে সরকার কি কোনো সহযোগিতা করছে? এ নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনি করেছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর যদি শেষ প্রশ্ন থাকলে শেষ করে আমরা। না মন্ত্রী মহোদয়, আমি কোনো শেষ প্রশ্ন করতে চাই না, আমি শুধু আপনাকে এটি বলতে চাই যে আমার একটা আস্থা এবং বিশ্বাস ছিল। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি আপনাকে শুধু আজকে টক শোর মধ্যে না, আমি খুব কাছ থেকে আপনাকে দেখেছি, আপনার কথা এবং আপনি যে কয়েকটি, এই যে কিছুদিন আগের কথা, সম্ভবত আমাদের বাংলাদেশের একজন সংবাদকর্মী, আমাদের সহকর্মী ভাই মিরাজ হোসেন গাজী ভাই লাইভে এসে আপনি বলছিলেন যে আমি ফ্লাইটের ব্যবস্থা খুব শীঘ্রই করবো এবং তারা ফেরত আসবেন। আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি আপনার মাধ্যমে। সো আমি মনে করি মন্ত্রী মহোদয়, আপনি আজকে এই মুহূর্তে আমাদেরকে প্রচুর সংখ্যক দেখতে পাচ্ছে এবং এর মধ্যে বেশি হচ্ছে সৌদি প্রবাসী। আপনিও তো আমার মাধ্যমেই শুনলেন, আপনি তো আর মন্ত্রী মহোদয় কোনো ঘোষণা দিবেন না, কিন্তু আমার একটু আশ্বস্ত করবেন মন্ত্রী মহোদয় যে তারা আসলে পুনরায় ফেরার জন্য আপনারা কি কি করবেন। আমার আর কোনো প্রশ্ন রাখতে চাই না, আমার মনে হয় যে আপনি বিষয়গুলো বুঝে গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সাইফুল রাজীব। মাননীয় মন্ত্রী। জি, থ্যাংক ইউ। না, কথা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তথ্য। এখন আমরা এখানে আজকে কথা বলছি, এখানে এই কথা বলার রেকর্ড বলতে গেলে এমন কিছু না, আমরা খালি নিজের চেহারা দেখতেছি, আপসে কথা বলতেছি, হ্যাঁ, আর ধরেন 1 লাখ মানুষ ওরা আমাদেরকে দেখছে কি আমরা কথা বলছি। বাট অ্যাকশন যদি যেতে হয়, তাহলে আমি, রাজীব আছে এখানে, আমি প্রথমে অনুরোধ করব যে এই যে বিশেষ যে পয়েন্টস গুলি আপনারা বলেছেন, আমি কিন্তু কসরকেও কিন্তু এই কথা বলবো, তাহলে আপনারা যদি এটা যদি ইমেলে যদি আপনি আমাকে ইন রাইটিং যদি দেন, জাস্ট বুলেট পয়েন্ট হিসাবে দেন কি আপনারা এটা বিবেচনা করেন, হ্যাঁ এটা আমাদের কাজে লাগতে পারে, এখানে মানুষ এটা চায়, হ্যাঁ জাস্ট গিভ মি দ্যাট, তাহলে ওটা আর কিছু না হইলে ওটা কিন্তু আমাদের চিন্তার ব্যানে কিন্তু চলে যায়, আমরা কিন্তু উই ক্যান স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট। তো এটা ফার্স্ট থিং, আমি কিন্তু উল্টা আপনাদেরকে রিকোয়েস্ট করব কি আপনাদের এইসব ব্যাপার যেটা আছে, আর এটা কিন্তু আমি সবাইকে প্রবাসীদেরকে বলেছি, কয়েকদিন আগে আমি এই লাইভ স্ট্রিমিং করেছিলাম মালয়েশিয়ার সাথে, বুঝছে না, তো ওখান থেকে আমি কিন্তু ওই একই রিকোয়েস্ট যেটা করলাম, যুক্তিক হোক অযৌক্তিক হোক, চাহিদা থাকলে, প্রয়োজন থাকলে মেহরবানি করে আমাকে লিখিত দেন, লিখিত দিলেই কিন্তু এখানে ইজি হয়ে যায়। তো আমি জানি না সাদেক সাহেবের কাছে আমার ইমেলটা আছে কিনা। আমরা নিয়ে নিব ইমেলটা এবং নিয়ে আমরা ওই লাইভ স্ট্রিমে দিয়ে দিব ইনশাআল্লাহ। রাজীব বোধহয় কিছু বলতে চায়। জি সাদিক ভাই, আমাকে যদি সময় দেন, মন্ত্রী মহোদয় অনেকগুলো কথা বলে ফেলছেন। আপনি তো নোট করতেছেন, আমি জানি আপনার পাশে একটা কাগজ আছে, আপনি লিখতেছেন। এই নোট করার সাথে আমি আপনাকে আরো 2টা পয়েন্ট একটু দিতে চাই। আপনাকে ইমেল করতে হবে, তাহলে ওটা অফিশিয়ালি যাবে। আমি যে নোট করতেছি, শোনো, এটা জাস্ট আমার মনে রাখার জন্য, আমি যেটা রিকোয়েস্ট করেছি, হ্যাঁ জি, তা তো কিন্তু আপনি আমাকে লিখে দেবেন। তা তো অবশ্যই, ইমেল তো অবশ্যই করবো না, আমি জাস্ট একটু আপনাকে একটু দিয়ে রাখি, নলেজ একটু দিয়ে রাখি, যাতে করে আপনার ওই বিষয়টা বুঝতে পারবেন। মন্ত্রী মহোদয়, আপনি তো ইতিমধ্যে জেনেছেন যে হজের ব্যাপারে সৌদি সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছেন যে এবার বাইরে থেকে কেউ আসতেছে না, স্থানীয় লোকজনদেরকে দিয়ে হজ অনুষ্ঠিত হবে। এটি সৌদি সরকারকে আমরা সাধুবাদ জানাই, তারা দেশের আমাদের কথা ভেবে, এদেশের নিরাপত্তার কথা ভেবে তারা এটি করতেছেন। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, এখানেও কিন্তু আমরা একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা আমি আপনাকে বলি। আপনি বেশ কয়েকবার সৌদি আরবে আসছেন, আপনি মক্কা মদিনা সবকিছু দেখে গেছেন। এখানে কিন্তু অধিকাংশ যে হোটেলগুলো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি মালিকানা, ওরা কিন্তু আগে থেকে নিয়ে রাখে এবং বছরে কিন্তু 6 মাস কিন্তু একেবারে তারা একেবারে বিনা কাজে কিন্তু স্যালারি দেন স্টাফদেরকে, কারণ দুটি সময় হজ এবং ওমরা তারা বিজনেস গুলো করেন। মন্ত্রী মহোদয়, আপনি জানেন যে এখন শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা ছিলেন যে হজে যদি হাজিরা আসতে পারেন, তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার পুনর্জীবিত হবে।
তারা হয়তো আবার আগের জায়গায় ফিরতে পারবে। কিন্তু সর্বশেষ এখন যে ঘোষণাটি আসলো মন্ত্রী মহোদয়, যে বাইরে থেকে আসতেছে না, সুতরাং এখানে যারা হোটেল বিজনেসের সাথে জড়িত তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বিশাল অংশ কিন্তু মন্ত্রী মহোদয় এরা কিন্তু কাজ হারাবে। কিন্তু আমি আবার যদি আপনাকে একটা বলি যে আমাদের বাংলাদেশিদের একটা বিশাল অংশ কর্মসংস্থান হারাবে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা কিন্তু একটু নজরে রাখতে হবে। মক্কা মদিনা কিন্তু মন্ত্রী মহোদয় বিশাল একটা অংশ, সেখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এই হোটেল সেক্টরে জড়িত। এটি একটি বিষয় আমি আপনাকে দিয়ে রাখলাম, আমি ইমেইলে এটা লিখবো। আর পরিশেষে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাকে একটু শেয়ার করতে চাই। আমার মনে হয় যে বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশ সরকার ভাববেন। সেটি হচ্ছে, দেখেন অনেকগুলো কমেন্ট অনেক প্রবাসী ভাইরা বলতেছেন যে তাদের করবেন কিন্তু টাকা নাই, টাকা নাই। টাকা হলে কিন্তু মহোদয় তারা সেটা করতে পারবে, কিন্তু টাকা, একটু ক্ষমা করবেন এখন মনে হয় ঠিক আছে। প্রবাসী তাদের মাটি তাদের যে রিনিউ করার জন্য রাজীব ভাই, প্রবলেম দেখি আপনি খুব ভালো বলতেছেন, কিন্তু আপনি ডেফিনেটলি ওটা লিখেও পাঠাবেন যতটুকু শোনার। একটা সেকেন্ড হয়ে গেছে। এটা চাচ্ছি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে তারা এখানে তাদের যে শ্রমিক গুলো আছে তারা কিন্তু সরকার থেকে লোন নিয়ে এসে কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারে। বিপদে পড়ে গেলে তাদের ইকামাটা রিনিউ করতে পারে, এখানে কিন্তু লোন আনতে পারে। দেখেন আমি বাংলাদেশে যাব, আমাকে বাংলাদেশে লোন তো লাভ হচ্ছে না। আমি যদি বাংলাদেশের লোনটা এনে যদি এখানে একটা প্রতিষ্ঠান করতে পারি, আমার প্রতিষ্ঠানের মাধ্যমে লাভ হবে, রেমিটেন্স বাংলাদেশে বেশি যাবে। আমার নগদ টাকার কারণে কিন্তু ইকামাটা এক্সপায়ার হয়ে যায়। যদি বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমি কিছু টাকা লোন পাই, যদি আমি বৈধ পারি, রেমিটেন্সটা কিন্তু বাংলাদেশে যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশে না, যদি সমস্যা থাকা প্রবাসীদেরকে লোন দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় মন্ত্রী মহোদয়? এটাই ছিল আমার একটা প্রশ্ন। ধন্যবাদ। আমি কিন্তু মোটামুটি যে কথা বলেছি আমি কিন্তু বুলেট পয়েন্ট হিসাবে কিন্তু উত্তর দিয়ে দেব। বলি আপনাকে, এই যে বাড়ি ভাড়ার যে কথা বলেছেন হজের জন্য, এটা কিন্তু মূলত ওরা নিশ্চয়ই রেজিস্টার্ড উইথ ওই ধর্ম মন্ত্রণালয়ের সাথে ওরা রেজিস্টার্ড। ওদের সমস্যাটা কিন্তু ওরা ধর্ম মন্ত্রণালয়কে লিখলে দ্যাট ইজ দ্য কারেক্ট প্লেস, রিকোয়ারমেন্টটা বলুক। দ্বিতীয় কথা হলো এই যে ইন্ডিয়ার কথা যেটা বললেন, তোমার বিজনেস করার জন্য লোন টোন যেটা পাওয়া যায়, এটা একটা জিনিস মনে রাখতে হবে, ট্রেড আর বিজনেস এটা কিন্তু নর্মালি ওই বিজনেস সংগঠন যেগুলি আছে ওগুলি থ্রু দিয়ে এটা কিন্তু সরকারের কাছে যায়। এটা কিন্তু ব্যক্তিগত একজন করে দিলে এটা কিন্তু কিছু হবে না। আমি কিন্তু ফল হোপ কাউকে দেব না, একেবারে আমি এটা নিয়ে করে দেবো, এটা কিন্তু আমার সাবজেক্টও না। এটা কিন্তু ব্যবসার সাবজেক্ট যেটা হলো, এটা হলো বিভিন্ন চেম্বার যারা আছে। তো আপনাদের সৌদিতে নিশ্চয়ই বাঙালি চেম্বার আছে, ব্যবসার আছে, কমার্সের চেম্বার আছে, বুঝছেন না? ওনারা এইসব নিয়ে সবার মানুষ কথা নিয়ে এটা কিন্তু এফপিসিসিআই থ্রু দিয়ে ওরা কিন্তু কমার্স মিনিস্ট্রি বা ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে ওরা কিন্তু অ্যাপ্রোচ করা উচিত। দ্যাট ওরা ইন্ডিয়াতে দিচ্ছে এটা সব তথ্য মতো দিয়ে, ইন্ডিয়াতে কোন আইন বানিয়েছে, কোন কি করেছে, ওরা যা কিছু করেছে পুরা গাঠি বানায় এটা কিন্তু পৌঁছে দেওয়া উচিত, কি আমাদেরকে এরকম দাও। মন্ত্রী মহোদয়, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো দেখবেন যে একেবারে সাধারণ একজন ইন্ডিয়ান নাগরিক এখানে বিশাল বিশাল মার্কেট করে বসে আছে। আপনার তাদের অর্থায়নে এখানে আমি দুঃখের সাথে বলতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশি মালিকানাধীন এখনো কোনো একটা হসপিটাল আমরা এখানে করতে পারি না, কিন্তু আপনি দেখবেন যে ইন্ডিয়ান তত্ত্বাবধানে এগিয়ে আসছে সৌদি আরবে দেখেছি। জি, কারণ হচ্ছে আমাদের পুঁজি নেই, আমরা মন্ত্রী মহোদয় আমি আপনাকে বলি, আমি রাজীব এক সেকেন্ড, ব্যবসায়ী কিন্তু পুঁজি থেকে আসবে এটা কিন্তু ব্যবসায়ের কথা, এটা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রীর কথা না, ঠিক আছে? এখন যারা যারা ব্যবসা করতে চায় ইন্ডিয়া থেকে যারা পুঁজি নিয়ে এসছে ওরা নিশ্চয়ই গিয়ে কোনো জায়গায় ধর্ণা দিয়ে ওনারা কিন্তু ব্যবস্থা করে নিয়ে এসছেন। তো আমাদের যদি উদ্যোক্তা যদি থাকে, ওনারা জানবে কি তার